আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কেরিয়ার কানেক্ট পডকাস্টে। আজকের এপিসোডে আছি আমি লামিহা জান্নাত মেঘা, এবং আজ আমাদের সাথে আছেন একজন উদ্যোক্তা, আমাদের প্রিয় অতিথি রুকসা আপু। তিনি সবার প্রিয় একজন উদ্যোক্তা, যিনি দীর্ঘদিন ভালোবেসে কাজ করে আসছেন। শুধু উদ্যোক্তা নন, তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথেও যুক্ত। আজ আমরা কথা বলবো বিউটি ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা হওয়া, স্কিল ডেভেলপমেন্ট ও বেকারত্ব নিরসন নিয়ে। চলুন তাহলে শুরু করি। স্বাগত কেরিয়ার কানেক্ট পডকাস্টে। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ধন্যবাদ জানাচ্ছি কেরিয়ার কানেকশন পডকাস্টকে। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি আমাদের দর্শকদের জন্য নিজের সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি মোসাম্মদ রুকসা খাতুন চায়না আর.কে মেকওভারের অনার। আমি রংপুরেরই মেয়ে, রংপুরেরই বৌমা। রংপুরকে নিয়ে আমার বিভিন্ন উদ্যোগ, এবং জানি না কতটুকু উদ্যোক্তা হতে পেরেছি, চেষ্টা সর্বক্ষণ চালিয়ে যাচ্ছি। তো আমার যেটা হচ্ছে, আমার মেকওভারটা হচ্ছে সিঙ্গার গলিতে, সেটা হচ্ছে দ্বিতীয় তলায়। সবাই দেখতে পারবেন প্রেস ক্লাবের অপোজিটে। তো আসলে ধন্যবাদ জানাচ্ছি কেরিয়ার কানেকশন পডকাস্টকে যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপু, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? সবচেয়ে কঠিন সময় ছিল আসলে যখন আমরা যে আসি, এই যে আমি এর আগেও উত্তরটা আমি বলে দিয়েছি, আসলে অবহেলা। যেখানে একজন আরেকজনকে অবহেলা করে, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা বাইরের কেউ হোক, সেটা আসলে কিন্তু খুব কষ্ট, খুবই কষ্ট। মানুষের মনের কষ্টটা আসলে দেখা যায় না। যেমন বাহিরের কষ্টটা সবাই দেখতে পারে, ভিতরে ভিতরে রক্তক্ষরণটা কেউ দেখতে পারে না। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের, বাবার অনেক আছে, মায়ের অনেক আছে, ভাইয়ের অনেক আছে, স্বামীর আছে, এগুলো দেখে না, নিজে নিজের জন্য সেটা 10 টাকা আর্ন হোক, আমার মনে হয় সেটা অনেক কিছু রহমত বরকত আসলে সেটাতে থাকে। যেমন আমাদের সমাজে ইমাম সাহেবদের বেতন কিন্তু অতিরিক্ত না, 5,000, 4,000 কিংবা 3,000 টাকা, কিন্তু তারা খুব সুন্দর লাইফস্টাইল করতেছে। সেরকম আমি মনে করি প্রত্যেকটা নারী উদ্যোক্তা আপনারা 10 টাকা হলো আর্ন করেন, সেই 10 টাকাতে রহমত থাকবে, বরকত থাকবে, এবং সব শেষে কি থাকবে, নিজে নিজের প্রতি স্বস্তি থাকবে, শান্তি থাকবে, নিজে নিজেকে স্যাটিসফাই করতে পারবেন। এই জন্যই কিছু করা উচিত। আমি প্রত্যেকটা নারীকে বলবো আপনারা উদ্যোক্তা গ্রহণ করুন, উদ্যোক্তা বিভিন্ন ট্রেনিং সেন্টারে আসুন, যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যান, ইনশাল্লাহ সফলতা খুব দ্রুত গতিতে আসবে ইনশাল্লাহ। জি আপু, বিউটি ইন্ডাস্ট্রিতে আসায় আপনার কাজগুলো কিভাবে এগোচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমে খুবই স্বল্প পরিসরে শুরু করেছি। এখন যেমন আমি বাসায় দিয়েছি, প্রথমে অনেক ভয় ভীতি কাজ করতো, লজ্জা কাজ করতো, যে ফ্যামিলি মেম্বার কি বলবে, ননদ কি বলবে, যা কি বলবে, আমার আপন বোন কি বলবে বা ভাইরা কি বলবে, এই কিউরিওসিটি গুলা মনে সব সময় আসলে নিজেকে নিজে প্রস্তুত। আমি অনেক সময় আয়নার সামনে কথা বলতাম নিজে নিজের সঙ্গে, যে না আমাকে কে কি মনে করবে করুক। অনেকে হাসি তামাশা করছে, আমার একটা পেজ আছে, সেটা নিয়েও তিরস্কার করেছে অনেকে। কিন্তু আজ তারাই, যখন আমি মনিটাইজেশন পেয়েছি, ভালো ভালো, হয়তো শুরুর দিকে একটু ভালো করতে পারিনি, চেঞ্জিং চলে আসছে লাইফ স্টাইলে, তারপর এখন সবাই সেটাকে, এই যে সাফল্য আসলে আসলে চতুর্দিকের মানুষ সবাই তাকে ভালোবাসে এবং সবাই তার ভালোটাই দেখে, তখন আর খারাপটা দেখে না। আর শুরুর জার্নিটা আপনি যতই ভালো করতে চান, যখন আপনি সাফল্য করতে পারেন না, ততক্ষণে আপনি দেখবেন আপনাকে নিয়ে একটু হাসুক না তারা, যারা হাসছে আজ তারাই কালকে আপনাকে দেখবেন বিভিন্ন অকেশনে ডাকবে, তারপরে আপনার সঙ্গে একটা ছবি তোলার জন্য তারাই আপনাকে বলবে প্লিজ একটা ছবি। এখন যেমন যে কোথাও যাই ইনশাল্লাহ, এই যে এই জিনিসটা প্রথমে বলছে হ্যাঁ তুমি সব ধরনের ছবি দাও ফেসবুকে, কি অবস্থা, হ্যাঁ যা রান্না করতেছো তাই ছাড়তেছো, কিন্তু তারাই এখন বলে যে এই যে আমি লাস্ট আমার লেভেল 3 করলাম বিউটি সেক্টরের, 6 দিন আমি কিছু পোস্ট করতে পারিনি। অনেকে আবার মেসেঞ্জারে নক করছে, ফোন করে বলতেছে যে কি ব্যাপার ভিডিও আপলোড দেখতেছি না কেন, আমি পেজে ঢুকে কিছু পাচ্ছি না। তো আসলে আমি যে ফ্যামিলি দেন পড়াশোনা, এটাকে করে আমি ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু এই যে এখানে যে আমি একটা পেলাম, আনন্দিত হলাম যে আসলে এখন তারা আমাকে অনেকটা ভালোবাসে। শুরুতে কিন্তু এরকম ভালোবাসা ছিল না, শুরুতে তারা আমাকে হাসতে বলে হ্যাঁ এই ফেসবুক খুললেই তোমাকে দেখি, হয়তোবা সামনে এই সামান্য কথা বলেই স্টপ থাকতো, কিন্তু পরবর্তীতে হয়তো অনেক কথা বলতো তারাই এখন আমাকে নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করে। এটাই আসলে সফলতা। এটাই আমি মনে করি, আমি উদ্যোগ তৈরি করেছি, যখন উদ্যোগ নিয়েছি তখন ট্র্যাজেডি ছিল, এখন যখন একটা সামান্যতম উদ্যোক্তা হয়েছি, আমার মনে হয়
এখন এই যে যেমন আমাকে অনেকে বলে যে আপু আমি তোমার মতো হতে চাই, প্লিজ কিভাবে কি করো আমাকে একটু জানাও। এই যে লেভেল 3 1 2 কিভাবে করব, কোথায় গেলে আমি ট্রেনিং শিখবো, তুমি কোথায় কোথায় শিখেছো, তাদের আগ্রহটা কিন্তু আমাকে প্রশ্ন করে আপু তুমি কোথায় কোথায় শিখেছো, সেই জায়গায় আমিও শিখতে চাই, সেই ম্যামদের কাছে আমিও যেতে চাই। তো এই যে এটাই আমি মনে করি যে আমি উদ্যোগ নিয়েছি, আমার উদ্যোগটার সাফল্যতাটা এখানে, যখন আমার পাশে আরেক নারীর একটু কিউরিয়াসিটি থাকবে আমাকে নিয়ে, দেন এটাই আমি মনে করি আমি সাফল্য। আপু, আপনার মতে একজন সফল উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি কি? ধৈর্য, ধৈর্য ধরতে হবে, হতাশা হওয়া যাবে না, আর অবশ্যই সেটা অধ্যবসায় লালন করতে হবে। সেটা কিভাবে, একবার পারবো না, দুবার পারবো না, তিনবার, ইনশাল্লাহ আপনি দেখবেন কারো জীবনটাই এত সহজ না, সরল না, একটা সময় সহজ সরল হয়ে যায়। সেটা সামাজিকতা ভাবে আসুক, যখন আপনি একটা ফোকাসে চলে যাবেন তখন আর আপনাকে পিছনে ফেরতে, আসলে পিছনের দিকে তাকানো আর সময় পাবেন না, বা তাকানোর ইয়াই থাকবে না। কিন্তু যখন আপনি একটা সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত একটু জীবনটা কষ্টসাধ্য, সেটা সীমিত সময়ের জন্য। তা আসলে এই কষ্টটাকে আমাদেরকে জয় করতে হবে একমাত্র ধৈর্য ধরে। প্রত্যেকে, আর এটা আমার মনে হয় প্রত্যেকটা নারী পারে, একটা ধৈর্য আছে নারীদের মাঝে। তা নাহলে একটা নারী দেখেন সংসার সামলানো, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো, তারপর হচ্ছে এই যে উদ্যোক্তা হয় এত সহজ না, কিন্তু তারপরে এই স্ট্রাগল গুলো তারা কিন্তু ওভারকাম করতে পারে। একটা পুরুষ বাজার থেকে এসে কিংবা অফিস থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে বলে আমাকে এক গ্লাস পানি দাও, আমরা নারীরা এই কথাটা বলতে পারি না। আমাদের কিন্তু পানিটা, গ্লাসটা ক্লিন করে পানি ঢেলে খেতে হয়। তো এই জিনিসগুলো যদি আমরা পারি, যে তারা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা চাকরি করে বাসায় এসে ক্লান্ত হয়, আমরা কিন্তু ক্লান্ত হই না। এটা আমাদের গড গিফটেড, এই পাওয়ার গুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আর আমাদের এই রংপুরকে নিয়ে আমি বলি, যেহেতু আমি রংপুরের মেয়ে, বেগম রোকেয়ার জন্মস্থান, তাকে তার জীবনটা সহজ ছিল না, সেও একটা ভালো ফ্যামিলির ছিল, কিন্তু এরকম আমাদেরও না, সে যদি পারছে ইনশাল্লাহ আমরাও পারবো। বর্তমান বেকারত্ব পরিস্থিতিতে উদ্যোক্তা হওয়াটা কতটা জরুরি? আমি মনে করি জরুরি তো আবশ্যক, জরুরিটা আবশ্যক। এবং এই বেকারত্ব সেই সুযোগ সুবিধাগুলো আসলে তারা আমার মনে হয় বিভিন্ন এরকম এপিসোডের মাধ্যমে জানতে পারবে। আসলে এটা হয়তো অনেকে অনেক কিছু মেসেজ জানে না, কোথায় একটা উদ্যোক্তা ট্রেনিং হয়, কোথায় একটা যে 3 মাসের 6 মাসের একটা মেয়াদ হিসাবে যে তারা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে সীমিত সময়, যেমন অনেকে এগুলো জানে না, আমাদের শহরের মেয়েরাই বেশি জানে না। আমি বিভিন্ন ট্রেনিং করেছি, যেমন তৃণমূল, বিকল, তারপর হচ্ছে আমাদের ইউসুফ বাংলাদেশ, ইউসুফ থেকে, তারপর হচ্ছে মহিলা অধিদপ্তর থেকে, আমি দেখি এগুলো শহরের মেয়েদের তুলনায় একটু, যেটা আমাদের একটু যেটা বলে গ্রামের মেয়েরা, আমি প্রত্যেকটা ইয়াতে যখন আমি গেছি তখন দেখি কি ট্রেনিং সেন্টারে আসলে আমাদের শহরের মেয়েরা, আমার বাসার পাশেই ছিল তৃণমূল, আমি জানতাম না। তো এই যে আসলে এগুলো একটু প্রচার প্রসারটা হওয়া দরকার, অনেকেই জানে না। তবে গ্রাম থেকে এসে ওই মেয়েটার যত কষ্ট, আমি মনে করি আমার বাড়ির পাশে থেকে আমার বেশি সময় লাগেনি, কিন্তু আমি যে একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটাকে আমি উদ্যোগটা সফল করতে আমার কিন্তু সময় বেশি লাগেনি। দেন আমি শহরে ছিলাম, আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল, বাবা মায়ের সাপোর্ট ছিল। তো আসলে এই যে জিনিসগুলো প্রচার এবং প্রসার একটু বেশি দরকার আমি মনে করি। ধন্যবাদ আপু। বিউটি ইন্ডাস্ট্রিতে কি তরুণদের জন্য ভালো কেরিয়ার হতে পারে? অবশ্যই। আমি যেমন লেভেল 3 করলাম, সৈয়দপুরের এক ভাই আসছে, সাবিয়া বিউটি পার্লারের অনার, ওনাকে দেখে এই রিসেন্টলি করলাম আমি 3 তারিখে। তো উনি উনি নিজে মেকআপ করছে, তো আমাদের পিআর করে দিচ্ছে। পিআর মানে একজন আরেকজনকে সাজিয়ে দিবে, জোড়া করে দেয়, সেটা হচ্ছে কালার সবকিছু, মানে যা করবে আমি আপনার উপর অ্যাপ্লাই করব, আপনি আমার উপর অ্যাপ্লাই করবেন। দেন উনি, একজন ছেলে ছিল আমাদের সাথে, সে সৈয়দপুরের, তার বিশাল পার্লার আছে, বোন, মা এবং ওনার ওয়াইফ সেটাকে ইয়া করে, পাশাপাশি উনি ফুল সাপোর্ট দিচ্ছে। ওনার সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম। তো প্রথমে আমরা একটু হাসছিলাম, তো আমাদের যখন স্টেপ বাই স্টেপ 6টা আমাদের ইয়া ছিল, পরীক্ষার শিডিউল ছিল, তো মেকআপের শেষে ওনাকে আমরা অনেক হেল্প করলাম যে ঠিক আছে ভাই দেন। এখন মেকআপটা তো ওনাকে কেউ করাই দিতে আসলে একটু ইয়া করতেছি, এখনো আমাদের মাঝে অনেক ছেলে মেয়ের বৈষম্যতা আছে। তো উনি যখন, ওনার আর একজন মিসিং ছিল, আমরা 19 জন দিয়েছি পরীক্ষা, তো উনি এখন ওনার পিআর পাচ্ছে না। তো ম্যাম বললো যে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাম বললো যে আপনি নিজের উপর অ্যাপ্লাই করেন।
তো উনি একটু হেসে বলল যে আসলে উনি বোঝা যাচ্ছে যে আসলে এতগুলো 18 জন মেয়ের মাঝে উনি একজন একটা ছেলে মানুষ, তো লজ্জা পাচ্ছে। দেন উনি মেকআপটা করছে, এত সুন্দর করে মেকআপ করছে। আমার কাছে তার ছবি আছে, আমি আমার পেজে যারা সংযুক্ত আছেন দেখতে পারবেন, তার ছবি আসলে আমি পোস্ট করেছি। তা আসলে এই যে এখান থেকে আমাদের ওনার থেকেও কিছু কিন্তু আমাদের আসলে ইন্সপায়ার হওয়ার অনেক কিছু আছে। সে এত সুন্দর করে মেকআপ করছে, উনি একজন ছেলে মানুষ, পুরো মেকআপটা করছে ব্রাইডাল। এই যে দেখুন, তার মানে ওটাই তো ফুটে ওঠে। একজন উদ্যোক্তা হতে চাইলে অনেক কিছু করতে পারে। সে সৈয়দপুর থেকে, আমাদের 8টায় পরীক্ষা ছিল, সে কিন্তু যেভাবেই হোক পরীক্ষা সেন্টারে উপস্থিত হয়েছে। আমাদের 2 দিন ছিল ওরিয়েন্টাল ক্লাস, সে উনি উপস্থিত হয়েছে যেভাবেই হোক। আবার উনি ওনার পাল্লাটা সামলাইছে। এই যে পার্থক্যটা আসলে, অবশ্যই তরুণরাও এখানে অনেক অনেক ভূমিকা রাখতেছে এখন অ্যাভেলেবেল। উদ্যোক্তাদের কোন স্কিলগুলো সবচেয়ে জরুরি? হ্যাঁ, বর্তমানে যেই উদ্যোক্তা হবে না কেন তাকে অবশ্যই কোয়ালিটি রাখতে হবে এবং আপডেট রাখতে হবে। আপডেট রাখতে হলে আমাদেরকে, এই যে যেমন আমরা বিভিন্ন সংস্থায়, আমি 2016 সাল থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে আছি। দেন আমি এই মাসের 3 তারিখে কিন্তু একটা স্কিলস গঠন করলাম নিজের প্রতি, লেভেল 3 করলাম। আমাদের 4 আছে, 5 আছে, এইভাবে। যখন আমি আসলে জানতাম না, যখন আমি বিউটি ইন্ডাস্ট্রিতে, যে হ্যাঁ আমি বিউটির কাজটা শিখতে পারি, তখন আমি জানতাম না যে এইভাবে ডে বাই ডে হবে, 1 2 3 4 5 হবে। তো আমি জানি কাজে একটা কোর্স করবো, দেন একটা পার্লারে অনার হয়ে যাব, বাস কিছু টাকা পয়সা খরচ করলে একটা প্রতিষ্ঠান দিতে পারবো। কিন্তু আসলে একটা সহজ না। যখন যেই উদ্যোগটাই নেয়, সেটার উদ্যোক্তা হতে গেলে আসলে সেটার ভীষণ হিস্টোরি আছে। যে আমার ভীষণ পড়াশোনা। এই যে আবার পুনরায় আমি পড়াশোনা করেছি। হ্যাঁ, এই যে পড়াগুলো বাংলা, ইংলিশ, আবার আমি এখন ফ্যামিলি, বাচ্চাকে সামলাই, এই যে পড়াগুলো প্র্যাকটিক্যাল, আমাদের বিউটি সেক্টরে প্র্যাকটিক্যালে যেটা আছে, কিন্তু আমাদের বইয়ের পাতা একটু ভিন্নতা। এই কারণে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন আমরা সবসময় এই কাজগুলোকে মডিফাই করি, তখন আমাদের কাছে মনে হয় সহজ হয়। তখন এই যে যেমন আমি লেভেল 3 করলাম, 1 করেছি, 2 করেছি, 3 করলাম। এখন 3 করার পর শুনলাম 4 5 আছে। তো এই যে হয়তো বা আগামীতে ইনশাল্লাহ এরকম সুযোগ সুবিধা পেলে, বা আমাদের রংপুরে যদি কেউ আনে 4 আনে, এখন পর্যন্ত আমি মেসেজ পাইনি যে 4 আসছে কোথাও, আমি খোঁজ লাগাচ্ছি। তো সেখানেও আমি 4 করব, 5 করবো, এগুলো ঢাকা আসলে করতে যাইতে হয়। তো আমি চেষ্টা করতেছি যদি রংপুরে কোথাও থাকে অবশ্যই আমি করে ফেলবো। আসলে এই যে কোয়ালিটি আর আপডেট, আমাদেরকে প্রতিনিয়ত নিজেকে, আমি যত শিখবো তত জানবো, আমার কাজটা তত সুন্দর হবে, আমি তত মনে করবো যে সাফল্যতা আমার কাছাকাছি আসছে। জি আপু, ভবিষ্যতে আপনার বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে কি কি পরিকল্পনা আছে? আমার যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, এবং আমার ফিউচার প্ল্যান আছে, আমার বাসার নিচতলাটাই আমি এমন অবস্থানে ভাড়া দিয়েছি এখন, যে আমার ইন ফিউচার যে আছে ওখানে বিশাল বড় একটা ট্রেনিং সেন্টার করব। তারপরে আমার আমার আন্ডারে অনেক নারী উদ্যোক্তার জন্য আমি সৃষ্টি করতে পারি, এটা আমার মূল উদ্দেশ্য। এই জন্য আগে আমি নিজেকে নিজের মতো করে আসলে আমি আগে নিজেকে তৈরি করতে চাচ্ছি, যে আমি যখন একটু হব ইনশাল্লাহ, আমি এমন একটা প্রতিষ্ঠান দিব যে আমার ওটা ট্রেনিং সেন্টার হবে এবং একাডেমি হবে, যেখানে মেয়েরা শিখতে পারবে এবং ওদের কর্মসংস্থান দুটোই হবে, শিখতেও পারবে, অন্যকে শেখাতেও পারবে সে। আপু, নারী উদ্যোক্তাদের জন্য আপনার বিশেষ কোনো বার্তা? অবশ্যই প্রত্যেক মা বোনকে আমি বলবো, প্লিজ আপনারা চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। সেটা আপনার ঘর থেকেই শুরু হোক। আমি বিভিন্ন প্রোডাক্ট, 3 পিস, আমি কিন্তু অনেক নারী উদ্যোক্তাকে, যখন আমাকে কালকে একজন ফোন দিছে, আমাকে একটা এনজিও সংস্থা করছে যে কিছু নারী উদ্যোক্তাকে নিয়ে তারা একটা প্রোগ্রাম করবে, ট্রেনিং করবে এবং সামান্য কিছু সালামি দিবে। এই সুবাদে তাদের যে আমাকে ফোন করা বা আমার সঙ্গে যোগাযোগ করে কিছু কালেক্ট করে, তখন আমি যখন পোস্ট করছি, অনেক অপরিচিত মা বোন আমাকে নক করছে, তাদেরকে আমি চিনিই না, তারপরে করছে। অনেকে বলতেছে যে আপু আসলে আমি লজ্জা করতে পারতেছি না, আপনি প্যারাগুলো নেবেন। অনেকে ভাবে কি মানে একটা কিছু করা ভীষণ প্যারা, আপু আপনাকে ফেসবুকে দেখি, প্যারাগুলো আপনি নেবেন, আপনি নিয়ে আমাকে দিবেন। কারণ যেখানেই যাই, যেমন এই পডকাস্টের কথাটাই একজনকে শেয়ার করেছি, সেও একজন বিউটি পার্লার অনার, মহাদেবপুরে তার পার্লার, এই পাশেই কিন্তু। সে আমাকে বললো আমি না প্যারা নিতে পারি না, আসলে অনেকে পারে না। তাই বললাম ঠিক আছে, এই যে তাকে মেন্টালি সাপোর্টটা আমি দিয়েছি, আমি বললাম ঠিক আছে, আমি প্রতিষ্ঠান থেকে সকল প্যারা নিব,
শুধু তুমি নিবা বলে আমাকে 2 দিন পর 3 দিন পর ফোন দিবে যে প্রোডাক্ট সেল হয়েছে কিনা, আসলে আমি এটা নিতে পারি না, আমার মাথা কাজ করে না। তো আমি বললাম ঠিক আছে, সেও কিন্তু একজন পার্লারও না। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে প্যারা নিতে হবে না, তুমি তোমার মতো করে চালায় যাবা, প্যারাটা ডে বাই ডে আমি নিব, মাসে একদিন তোমার কাছে ফোন আসবে আমার। তো বললো ঠিক আছে দোস্ত, তুমি যদি এটা করতে পারো, এই যে এটা আমি করতে পারবো। আমি বিভিন্ন পার্লারে, আমার প্রতিষ্ঠানের নাম, আমার বন্ধু বান্ধব এদের পার্লারে বিভিন্ন মেয়ে, এই আজকেও 2টা মেয়েকে আমি ইয়া করলাম, যে আরেকজন পার্লার অনারে ও আমাকে ফোন করে বললো যে দোস্ত আমার আসলে মেয়ে লাগবে 2টা। তো এই যে কর্মসংস্থান আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, যাতে আমি ঘরে বসেই কিন্তু একটু ফোনে পরিচিতির কারণে আমাকে, যেমন একজন বলছে আজকে সকালে ফোন দিয়েছে যে আপু আমাকে একটা কাজ নিয়ে দেন। তো আমি বললাম তোমাকে আমি রাতে এই প্রোগ্রামটা শেষ করে, আরেক পার্লার ওনার ও আমাকে বলছে যে ওর মেয়ে লাগবে, মহিলা। তো আমি বলছি ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা, আসলে এই যে চেষ্টা করলে কিন্তু মানুষ পারে। আমি হয়তো সপ্তাহে একদিন হলেও একজন বিউটিকে, আরেকটা বিউটি সেন্টারে আমি কিন্তু তাকে জব দিতে পারি। সেটা আমার প্রতিষ্ঠান হতে হবে এমন কোনো কথা না, আমার কাছেরই এক বন্ধু বান্ধবীর পার্লারে আমি দিয়ে দিতে পারি। তো এই যে এটা পরিচিতির কারণে, কিন্তু এটা 1-2 দিনে হয়নি, বিগত 5-6 বছর লাগছে এই পরিচিতিটা আসলে ফেস করতে। আপু, আপনার জীবনে ঘটে যাওয়া একটি দুঃখের গল্প যদি আমাদের শেয়ার করতেন। দুঃখের কথা যদি বলবো, আসলে ফেসবুকে দেখলে সবাই ভাবে হয়তো একটু হাস্য উজ্জ্বল, সবসময় আমি হাসি। আসলে আমার জীবনে সেরকম দুঃখ না। আমি আমার যে এই উদ্যোক্তা হওয়ার পিছনে, আমি ছোট্টবেলা থেকেই, যখন আমি ক্লাস 4-এ পড়তাম, ঠিক তখনই আমাদের টাউন হল, আমার যেহেতু আমি রংপুরেরই মেয়ে, টাউন হলে আমাদের একটা সংস্থার নাম ছিল কুসুমকলি, আমার বান্ধবী ছিল। তো এই যে আমি লাউডলি কথা বলি, এটা কিন্তু আমার জেনেটিক কারণ, লাউডলি কথা বলি। তারপরে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট থাকার কারণে হয় কি, সব জায়গায় কথাটা আসলে বেশ কিছু জায়গায় আমি স্লো বলতে চাইলে আমি পারি না, অটোমেটিকলি আমার লাউডলি চলে আসে। তো এটাকে দেখে আমার বান্ধবী, ও কিন্তু একটা ইয়াতে ভালো পজিশনেই ছিল ওর ফ্যামিলি থেকেও, তো বললো আমি কিন্তু উপস্থাপনা করতে পারবো না, আমি ক্লাস 4-এ পড়ি। তো বললো দোস্ত তুই এই কাজটা করবি, আমি তোকে সবকিছু দেবো। ও আমাকে একটা বইও দিছে হলুদ রঙের, হ্যাঁ 3টা পেজ ছিল। তো এই যে যখন আমরা টাউন হলে যা উপস্থাপনা করলাম, তখন কিন্তু আমার বাসা থেকে রিক্সা ভাড়া মাত্র 20 টাকা। তো আমি আমার ভাইয়াকে, আমার বড় ভাই ছিল, তো সে আমাকে কিন্তু বললো যে ঠিক আছে তুমি টাউন হলে যাবা। মানে সেই সময়টা কিন্তু টাউন হলে প্রবেশ করাটা কিন্তু বিশাল একটা মানে বড় কিছু মনে হতো, যে না ওইখানে নাটক হবে, ইয়া হবে। তা আসলে এখানে নাটক টাটক হইতো। তো ওই যে ও ও কিন্তু সেখানে কি, ও কথাটা বলতে পারবে না, উপস্থাপনাটা করতে পারবে না। ওই জন্য ও আমাকে ওখানে ডিসাইড করলো যে দোস্ত তুই যা। ওর বাসা কিন্তু ওই আমার প্রতিষ্ঠানের পাশেই, সালদা মুস্তাফা স্কুলের পাশেই ওর বাসা। তো এই যে ওর সঙ্গে আমার যাওয়া, ওখানে কথা বললাম, যখন কথা বলতে গেলাম একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে আমার খুব ভালো লাগলো যে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছে, আসলে আমার খুব ভালো লাগলো। তারপর এইভাবেই আমি মানে আমার শুরুটা চলে আসলো। আমরা যখন রেজিস্ট্রেশন করি, আমি পলিটেকনিক্যাল স্কুলে পড়তাম, তো সেখানে হলো কি আমাদের স্কুলটার অনেক কিছু ইয়া ছিল, ঘাটতি ছিল, আপডেট হচ্ছিল। তা আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে প্রত্যেকটা রুমে ফ্যান ছিল না, ফ্যান দিয়েছি 4টা ফ্যান। এখন আমাদের কথা না, আমাদেরকে যে বিদায় অনুষ্ঠানটা দিবে একটু জাঁকজমক ভাবে দিবে, একটু স্টেজ টেস্টেজ সাজাবে, সাজা এটা করতে পারেনি। এই জন্য যখন আমরা স্কুলে আসছি, এসে দেখি কি পরিপাটি হয়নি আমাদের। তো আমার এক ফ্রেন্ড ব্লাল এবং রায়হান, আমার পাশে ছিল আয়েশা, আর আমার সব সহপাঠীরা যারা যারা আমরা পরীক্ষার্থী ছিলাম, সবার মুড অফ হয়ে গেলে দোস্ত চল আমরা এখানে, আমরা নিব না, বিদায় অনুষ্ঠান মানি না, আমরা গিফট একটা রুমে রেখে আমরা ঘুরতে গেছি। আসলে ওই বয়সটা যা হয়, আমরা সবকিছু ঘুরে টুরে আসছি। তারপরে আমরা বললাম না রে, আমরা তো পরীক্ষা দিব, স্যারদের মনে কষ্ট দেওয়া যাবে না, দেন যাও ম্যাম। আমরা যখন আসছি 3:30 4টার দিক বাজে, স্যার ম্যাডামরা তো সেই খেপে গেছে, মেয়েরা আসবে 10টায়, আমাদেরকে তারা ইয়া করে দিবে। তো আমার মর্তুজা ম্যাম, উনিকে কিন্তু সবাই ভীষণ ভয় পায়। স্যার কিন্তু আবার পেজে আসছে কাজী শাহরুখ স্যার, স্যার আপনি কিছু মনে করবেন না, এটা রিয়েলি আমরা আসলে সেদিন আমরা বুঝতে পারিনি সকলেই, সেটা আমাদের আসলে আবেগ কাজ করছে। স্যার কিন্তু আমার পেজে আসছে, স্যার সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সবসময়। ম্যাডামকে কিন্তু আমরা ভীষণ ভয় পেতাম, স্যারের চেয়েও ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই আমাদের টিচার ছিল, ম্যাডামকে ভীষণ ভয় পেতাম। এখন ম্যাডামের জন্য কেউ আসলে সামনে ফেস হচ্ছে না। তো এই যে তখনও কিন্তু আমি যখন নিউ টেনে পড়ি, তো আমাকে ফ্রেন্ড সার্কেল মিলে দুষ্টমি করে বলতো আমাদের গ্রুপের ক্যাডার তুই,
তো এই যে এরকম। তো এখন আমার ফ্রেন্ড গুলো আমাকে বলছে, দোস্ত তুই যা, ম্যাডাম যদি ডাস্টার ছুঁড়ে ফেলে আমি পারবো না, ম্যাডাম ধমক দিবে। তো এই যে এরকম করে সেখানেও কিন্তু আমাকে প্রেজেন্টেশনটা আমার ফ্রেন্ডরা পিছনে ছিল, আমাকে সামনে বলতাম, ঠিক আছে চল, ম্যাডামরা তো একটু বলবেই, আর তো কিছু না। তারপরে ফির আমরা গেলাম ম্যাডামদের কাছে, সেই জড়ায় ধরে কান্নাকাটি করলাম, সেই মুহূর্তটা আসলে মানে অন্যরকম। তারপরে একটু পরে ম্যাডামরা কান্নাকাটি করে বললো, তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি, আমাদের পরিস্থিতি এরকম, হয়তো আমাদের অর্থনৈতিকের কারণে আমরাও চাই তোমাদেরকে খুব সুন্দর করে, কিন্তু সেই সময় আমরা বুঝিনি, আমরা বলছি আমাদের একটু চাকচিক্য হবে বা আমাদেরকে সুন্দর করে একটু প্রেজেন্টেশন করবে। তো আসলে এই যে এই জিনিসগুলো মানুষের সময়ের ব্যবধানে প্রত্যেকেই বুঝতে পারে। আপু, আপনার জীবনে ঘটে যাওয়া একটি আনন্দ ও সুখের গল্প যদি আমাদের বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সুখের আনন্দ, প্রতিনিয়ত মানুষের সুখ দুঃখ নিয়েই জীবন। কিন্তু আমার জীবনে প্রথম মানে বিবাহিত হওয়ার পর, আগে তো ছিল মানে আমি যা করতাম সেটাই আমি কিন্তু এনজয় সহকারে করতাম। দেন আমার বিয়ের পর আমার যখন প্রথম আমার ছেলে সন্তান আমি আসলে দেখি, সেই মুহূর্তটা আসলে অন্যরকম। আমি ভাবতে পারছি না যে এটা আমার সন্তান, আবার আমি একজন মা হতে পেরেছি, এটা প্রথমত। আর দ্বিতীয়ত হলো, সব থেকে আমি খুশি হয়েছি কখন, যখন আমি বিউটি ইন্ডাস্ট্রিতে আসি, খুব ভয় ভীতি নিয়ে যে আমি কি পারবো, প্রতিনিয়ত কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো শিখতেছি, এখনো আমি কোয়ালিটি সম্পন্ন ভাবে আপডেট ভাবে কাজ শিখতেছি। দেন যেদিন আমি একটা ব্রাইড সাজালাম, আমি যখন ব্রাইড সাজাতে যাই, সারাটা রাস্তা আমি কিন্তু দোয়া করতেছিলাম যে আমি যখন মা নির্জতে আসতে পারি। তো এই কিউরিয়াসিটিটা কাটাতে কাটাতে আমি ভিতরে ভিতরে দোয়া করতেছি। যখন আমি ব্রাইডটাকে স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সাজালাম, সে ব্রাইডটা আমাকে, ও দেখে বলতেছে, আপু আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ওর কিন্তু মেস্তা ছিল। হম তো মেস্তাটাকে আমি আসলে কালার কারেকশন করতে পেরেছি। ও মেস্তাটাকে নিয়ে ভীষণ স্যাটিসফাই ছিল। ও ব্রাইড সাজবে বললো, অনেক বেশ গ্রামের একটু মেয়ে ছিল, তো বড় সড়ক ছিল। তো যখন ওকে সাজাইছে, ও যখন খুশি হয়েছিল, আমি না দোয়া করতেছিলাম যে আসলে ও সাজানোটার পরে ও যদি স্যাটিসফাই না হয়, মনে হয় আমি টাকা দিবে না, বা এরকম একটা অনেক কিছু প্রশ্ন জাগতো। যখন দেখলাম ও স্যাটিসফাই হলো, আমার শুকুর আলহামদুলিল্লাহ। সত্যি আমি মনে মনে তখন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, এবং আমি বলছি না, আমি মনে হয় পারবো। ব্রাইডটাকে যখন আমি সাজাইছি, আমি আইল্যাশ কিন্তু কোথাও শিখি নাই, নিজে ইউটিউব দেখে আমি ওর উপর অ্যাপ্লাই করছি, দেন আমি সাকসেসফুল হয়েছি। এবং ও যে স্যাটিসফাই হয়েছে, অনেকে ভালো কাজ করে, কিন্তু সবচেয়ে মূল বিষয় হলো আমার মনে হয় বিউটি সেক্টরে যদি কাস্টমার স্যাটিসফাই হয়, সেখানেই তো সার্থকতা। হ্যাঁ, আমি হয়তো আমার আরেকজন পার্লার অনার, সে ভালো কাজ করে, আমি কম পারি, কিন্তু আমি যদি আমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি, আমি মনে করি এখানেই সফলতা, এখানেই বড় আনন্দ। সেদিন আমি এত খুশি হয়েছি, এবং সেই টাকাটা থেকে কিন্তু আমি 3 ভাগ করছি, আমি নিজের জন্য রাখিনি। আমি মসজিদে দিছি কিছু টাকা, কিছু টাকা আমি এক আমার রিলেটিভের মধ্যে যে ইয়া ছিল, আমি ভাবছি যে এই টাকাটা আমি রাখবো না, আমার কাছে ইয়া করছি, তাকে দিছি, আর এক গরিব মানুষকে আমি দিছি, এবং আমি কেয়ামতের মসজিদে গিয়ে কিছু টাকা অনেককে দিছি। আমি খুবই স্যাটিসফাই, সেই দিনে আমি এত খুশি হয়েছি, মানে আমি নিজেও রাতে উঠে উঠে হাসতেছি। আমার হাজবেন্ড বলতেছে, কেন? বলে, আমি বলছি ব্রাইড, আমি তো ব্রাইডের বাসায় গেছি, দেন যদি রাগান্বিত হতো বা কিছু হতো। এবং সর্বশেষ ব্রাইডের যে মামা ছিল, সে যখন আমরা সাজায় চলে আসবো, সে অনেক আপ্যায়ন করেছে, তার কথা না বললেই নয়। সে একটা রিক্সা এনে দিয়েছে আমাকে, দিয়ে বলতেছে কি, ম্যাডাম এই রিক্সাটা আপনি উঠেন। এই যে এটাই আসলে আমি মনে করি একটা সার্থকতা। সে ভাড়াটা 50 টাকা আমার বাসা থেকে ভাড়া, আমি বলতেছি না লাগবে না ভাইয়া, সে তো সার্ভিসটা দিছে। দেন রিক্সাওয়ালাকে সে কিন্তু ভাড়াটা দিয়ে দিয়েছে, আসলে টাকাটা 50 না, সেখানে আমি অনেক সম্মানিত হয়েছি, এটাই মূল বিষয়। 50 টাকা 100 টাকা আমাদের লাইফে কিছুই না, আবার কিন্তু অনেক কিছু, সেটা সময় বুঝে পরিবেশের উপর ডিপেন্ড করে। সবকিছুর মধ্যে আমরা যে প্রত্যেকে যে একজন একটা উদ্যোগ নিব বা নারী উদ্যোক্তা হবো, সবকিছুর মূল কিন্তু হচ্ছে অর্থ। এই অর্থকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, নিজে স্বাবলম্বী হবো এবং অন্যকে আমরা সুযোগ করে দিব। প্রত্যেকটা নারীর পাশে আমরা প্রত্যেকটা নারী থাকবো ইনশাআল্লাহ, কোনো হিংসা বিদ্বেষ থাকবো না, আসলে আন্তরিকতা এবং ভালোবাসা পোষণ দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাব, ইনশাআল্লাহ পারবো। আমি পেরেছি, আপনিও পারবেন, চালিয়ে যান। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ও অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের শেয়ার করার জন্য। আজকের এই মূল্যবান আলোচনা
আমাদের তরুণদের জন্য বড় দিক নির্দেশনা হবে বলে আমি বিশ্বাস করি। সুন্দর ও বাস্তবধর্মী আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পডকাস্টকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে কিছু বলার জন্য। আমাকে এই অনারটা যে করছেন, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। কেরিয়ার কানেক্ট পাওয়ার্ড বাই ওয়াইসিডিওতে ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্কিল গড়ে তুলুন। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করুন, জীবন পাল্টে যাবে। আল্লাহ হাফেজ।